জানার চেষ্টা করব যে যেহেতু এটি একেবারেই মোটিভ ছিল না হত্যাকাণ্ডের, তো আপনারা কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন এবং এই ঘটনা উদ্ঘাটনের জন্য, এই হত্যাকাণ্ড উদ্ঘাটনের জন্য আপনারা কি কি পদ্ধতি গ্রহণ করেছিলেন? এখানে আসলে আমরা যখন লাশটা পাই একটা ব্যাগে লাগেজের ভিতরে 4 খণ্ড, এটা অশনাক্তকৃত। আমরা বিভিন্ন বিশেষায়িত ইউনিট আসছে লাশ শনাক্ত। আমরা সাধারণত লাশ শনাক্ত আঙুলের ছাপের মাধ্যমে, যদি তার এনআইডি হয় আঙুলের ছাপের মাধ্যমে আমরা পেয়ে যাই। কিন্তু অপরাধীরা এতই মানে চতুর যে আঙুলের ছাপগুলো কিন্তু কেটে দিছে, যাতে আঙুলের ছাপের মাধ্যমে তাদের পরিচয়টা শনাক্ত করা না যায়। তো আমরা প্রথমে ধারণা করলাম যে যে লাগেজ আছে সে লাগেজটা নতুন, এবং লাগেজের পাশে একটা শপিং ব্যাগ ছিল। শপিং ব্যাগের ভিতরে দোকানের নাম এবং গাঙ্গিনাপার লেখা। তো যখন গাঙ্গিনাপার লেখা দেখলাম, যেটার মধ্যে মাথা ছিল যে শপিং ব্যাগে, তো ধারণা করলাম যে গাঙ্গিনাপার তো ময়মনসিংহের ভিতরে, তাহলে ঘটনাটা ময়মনসিংহ শহরের ঘটনা, এবং এই দোকান থেকেই সে এই শপিং ব্যাগটা সংগ্রহ করেছে। তো প্রাথমিক আমরা ধরে নিলাম যে এই লাশটা ঘটনাটা আমাদের এখানে ঘটেছে। তো আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশের অভিযান গাঙ্গিনাপাড় এলাকা চালালাম এবং ওই দোকানটা আমরা শনাক্ত করলাম। পাশাপাশি লাগেজ, যেহেতু গাঙ্গিনাপাড়ের শপিং ব্যাগ, তা লাগেজটাও শহর থেকেই ক্রয় করেছে। তো লাগেজ সাধারণত খুব বেশি দোকানে লাগেজ পাওয়া যায় না, অল্প কয়েকটা দোকানে লাগেজ পাওয়া যায়। সেই লাগেজের দোকানগুলো আমাদের পুলিশ অভিযান করেছে, এবং সিসি ফুটেজে এই 2 জন ব্যক্তিকে দেখা যায় যে একজন লাগেজ ক্রয় করছে এবং একজনের বগল তলায় কালো পলিথিন। ওই সিসি ফুটেজে ওইটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হলাম যে ঘটনাস্থলে যে লাগেজটা পাওয়া গেছে সেই লাগেজ এই লাগেজ, এবং ঘটনাস্থলে যে পলিথিন মোড়ানো ছিল এই লাশটা, কালো পলিথিন, সেই পলিথিন একজন ওই লোকটার বগলতলা আছে। আমরা নিশ্চিত হলাম যে এই ভিডিও ফুটেজের সাথে ঘটনাস্থলের আলামতের সাথে মিল আছে। তো আমরা যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই সংবাদটা প্রচার হলো, তা পরিবারের লোকজন যখন শনাক্ত করলো যে হ্যাঁ এই ছেলেটা আমাদের, তখন এই ডিসিস্টের বোন এবং তার মামা আমাদের কাছে আসলো। আসার পর তাদের কাছে বিস্তারিত শুনলাম, এবং ওই যে ভিডিও ফুটেজটা দেখানো হলো। দেখানোর পরে তারা শনাক্ত, হ্যাঁ সে তার চাচা, আপন চাচা, এবং ওই চাচার হলো শ্যালক, ওই সাথে যে ছিল একটা। আমরা নিশ্চিত হলাম যে তাহলে এই চাচা এবং শ্যালক এরাই ঘটনা ঘটিয়েছে, কারণ যেহেতু তাদের কাছে ওই লাগেজ পলিথিন দুটো আছে, আলামতটা আছে। এবং ঘটনাস্থলে একটা পর্দা ছিল, জানালা, যে দরজা জানালা পর্দা থাকে, একটা অংশে পর্দা আছে। তো আমরা ধারণা করলাম যে নিশ্চয়ই কোনো রুমে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এবং ওই রুমের যে পর্দা আছে সেই পর্দা দিয়ে অন্যান্য আলামত, বালিশ, কাঁথা পেঁচে ওখানে ফেলে রাখছে, আলামতগুলো ফেলে রাখছে। তো তাদের ধারণা ছিল যে এই লাশ যাতে কোনো সময়ে আর শনাক্ত না হয়, আইডেন্টিফাই না করতে পারে, এই জন্যে তারা এই লাশটা যমুনা নদীতে ফেলে দেবে। তো তারা এই প্ল্যান অনুযায়ী একটা প্রাইভেট কার নিয়ে আসলো। প্রাইভেট কারের পিছনে ব্যাগডালার ভিতরে এই লাগেজের ভিতরে লাশ উঠাইলো। উঠে তারা আমাদের সীমান্ত পার হয়ে মুক্তাগাছা রোডে মনতলা পার হয়ে 87 এলাকা পৌঁছানোর পর ড্রাইভার বলে যে না, আমি আর যাবো না এত রাতে, আমি ওদিকে যাবো না, আপনারা অন্য গাড়িতে নিয়ে যান। তখন নিরুপায় হয়ে এরা ওখান থেকে ইউটার্ন করলো, যে ঠিক আছে তাহলে ইউটার্ন করো। ইউটার্ন করে আসার পথে মনতলা যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর থেকে এই লাগেজ এবং মাথা সদের শপিং ব্যাগ সে উপর থেকে ফেলে দেয়, ফেলে তারা ওখান থেকে চলে আসে। তো এটা এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছিল, যেহেতু পরিচয় শনাক্ত করা যায় নাই। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে আমরা এবং জেলা গোয়েন্দা পুলিশ আমাদের অক্লান্ত পরিশ্রমে ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত কন্টিনিউ অভিযান করে আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আপনারা কি বলবেন যে এই ঘটনায় যেহেতু যারা ঘাতক, যাদেরকে আটক করেছেন, প্রাথমিকভাবে তারা কি স্বীকার করেছে? হত্যাকাণ্ড, এই লোহমহর্ষকভাবে হত্যাকাণ্ডটি তারা কেন ঘটিয়েছে? আসলে তারা মেনে নিতে পারে না, কারণ যেহেতু আমাদের সমাজ আসলে প্রেম কেউ মেনে নিতে চায় না। আর যেহেতু এই মেয়েটার একটা বিয়ে হয়েছে, দিয়েছে, তো পরবর্তীতে আবার একটা বিয়ে, কত বড় সাহস তারই ভাতিজা, যে আমার ভাতিজা কত বড় সাহস যে আমার মেয়েকে আবার আগের বিয়ে জানা সত্ত্বেও ওরা আবার সে বিয়ে করেছে। এই যে ভিতর থেকে যে ক্ষোভ, কষ্ট, এই ক্ষোভ থেকে সে এই কাজটা করেছে। এবং বাবাকে, অর্থাৎ ডিসিস্টের বাবাকে কিন্তু হুমকি দিয়েছে, আপন ভাই, যে তোমার ছেলের দিন গুনতে থাকো, এখন থেকে দিন গুনতে থাকো, তোমার ছেলের সময় শেষ, হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। ধন্যবাদ আপনাকে।
শুনছিলেন দর্শক যে যিনি অফিসার ইনচার্জ আছেন কোতোয়ালি মডেল থানার, তিনি জানানোর চেষ্টা করেছিলেন যে এর বিস্তারিত যে ঘটনা এবং যেটি মামলার তদন্ত কার্যক্রম থেকে শুরু করে যে কার্যক্রমটি ছিল সেটি তারা চেষ্টা করেছেন আমাদেরকে জানানোর জন্য। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যে কোনো হত্যাকাণ্ড ঘটার পর থেকে ছায়া তদন্তে কিন্তু নামে জেলা গোয়েন্দা শাখা, পিবিআই, র্যাব এবং বিভিন্ন ইউনিটের যে সকল সংস্থা আছে প্রত্যেকে কিন্তু তাদের মতো করে চেষ্টা করে, বিশেষ করে যেগুলি হত্যাকাণ্ডের কোনো ধরনের কোনো ক্লো থাকে না সেই সকল হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনটাই কিন্তু মূলত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জায়গায় যখন এই ব্রিজের তলে এই লাগেজে অবস্থায় একটি মরদেহ পাওয়া যায়, সেই মরদেহ পাওয়া যাওয়ার পর থেকেই পুলিশ, র্যাব, পিবিআই, ডিবি সবাই কিন্তু প্রত্যেকেই কিন্তু তাদের মতো করে কিন্তু কাজ করেছে এবং কাজ করার পরে এই দুদিন পর এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে কিন্তু ধরতে সক্ষম হয়েছেন। এবং বলে রাখি যে বলা চলে যে প্রেমেরই বলি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত এই সৌরভ। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় কিন্তু তার আপন চাচাতো বোনের সাথে এই পরকীয়া প্রেমে কিন্তু জড়িয়ে যায়। এক পর্যায়ে 3 বছর পরে সে একটি বিয়ে থাকার পরেও, তার যে প্রেমিকা তার একটি বিয়ে থাকার পরেও সে আবারও দ্বিতীয়বার যখন বিয়ে করে তাকে এটি চাচা মেনে নিতে পারেনি। এই মেনে না নেওয়ার ফলেই এই ক্ষুব্ধ হয়ে তার এই বহিঃপ্রকাশ তাকে এভাবে বিভৎসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও প্রেমিককে হত্যা করা হলেও তার মেয়েকে কিন্তু ঠিকই কানাডায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা চলে যে প্রেমিক তার জীবনের সবটুকু দিয়ে কিন্তু যে ভালোবাসাটা সেটি দেখানোর চেষ্টা করেছে এবং চাচার নির্মম নির্দয় বলি হয়েছেন প্রেমিক সৌরভ।